54 বছরে আমরা কি অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? সীমান্তর দিকে তাকান, আমাদের দেশপ্রেমিক জওয়ানদের পাশে আমাদের নিরস্ত্র জনতা জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দিচ্ছে, কেউ তাদের নির্দেশ দেয়নি, কেউ তাদের কোনো বেতন ভাতা দেয়নি। সম্মানিত অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন, তখন আমি দম বন্ধ করে অপেক্ষায় ছিলাম যে হয়তো এখনই গুমের ভুক্তভোগী পরিবারদের জন্য পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি অর্থ বরাদ্দের ঘোষণা উনি দিবেন। কিন্তু আমি হতাশ হলাম যে সেই ঘোষণা তার কাছ থেকে শুনলাম না। এই ভুক্তভোগী পরিবারগুলো যারা তাদের সন্তানের জন্য অপেক্ষা আছে, যে বোনগুলো তাদের স্বামীর অপেক্ষা আছে, যে সন্তানগুলো তাদের পিতার অপেক্ষা আছে, হয়তো অনেককে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। কিন্তু এই পরিবারগুলোকে আর কতদিন আমরা অপেক্ষা রাখবো? এখনো অর্থমন্ত্রীর এই ক্ষমতা রয়েছেন, এই সেশনে উনি এই সংশোধনী বাজেট দিয়ে ঘোষণা দিতে পারেন এই ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য। আমি তা ঘোষণা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরো শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন। কিন্তু এই বাজেটে গুম কমিশন মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। যদি তার অর্থ বরাদ্দ না দেওয়া হয়, তারা জনগণের অধিকার কিভাবে রক্ষা করবেন? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এই সংসদে সরকারি দল বিরোধী দল মিলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য, রেমিটেন্স যোদ্ধা এবং বীরদের জন্য সেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পারলাম না। আমরা যদি তাদের জন্য বাজেট বরাদ্দ না দেই, বিভিন্ন মিশনে যদি বিশেষ উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের তাদের সেবা আমরা কিভাবে উন্নয়ন করব? আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে যেন সংসদীয় বাজেট এনে আমাদের রেমিটেন্স বীরদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যাতে সেই সব মিশন থেকে তাদের অ্যাডভান্স কেয়ার এবং অ্যাডভান্স সার্ভিস আমরা দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি জাতিসংঘের সাধারণ সভায় প্রেসিডেন্সি এখন বাংলাদেশের হাতে। জাতিসংঘের শরণার্থী সভার নির্বাহী কমিটির প্রেসিডেন্সিও এখন বাংলাদেশের হাতে। এই দুটো গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ আসীন রয়েছে। এটি একটি মোক্ষম সময় রোহিঙ্গা সমস্যার একটি সমাধান এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশের বিশেষ তহবিল আহ্বান করার জন্য। কিন্তু বাজেটে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিশেষ কোনো বরাদ্দ দেখলাম না। এই অর্থ যেভাবে আমাদের নোমান ভাই বলেছেন, যেটা খরচ নয় বিনিয়োগ, আমরা এইখানে যে অর্থ বিনিয়োগ করব তার শতগুণ বৃদ্ধি হয়ে তহবিল আকারে আমাদের কাছে আসবে, কিন্তু সেই বরাদ্দ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে পিআর ফার্ম এনগেজ করা দরকার, বিভিন্ন ক্যাপিটালে লবিস্ট ফার্ম নিয়োগ করা দরকার। রোহিঙ্গা ইস্যুতে, ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার জন্য এই বাজেটে যদি সেই ব্যবস্থা না রাখা হয়, তারা এই কাজগুলো কিভাবে করবে? মাননীয় স্পিকার, আমরা 54 বছর ধরে স্বাধীন। আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা এই সময়ের ভিতরেই দরিদ্র সময় থেকে উঠে উন্নত দেশে পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর 50 বছরের তৃতীয় বিশ্ব থেকে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডে তার উন্নতি হয়েছে। মালয়েশিয়া এই 50 বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক পাওয়ার হাউসে তারা পরিণত হয়েছে। সাউথ কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই 50 বছরের ভিতরে দাতা গ্রহীত দেশ থেকে দাতা দেশে পরিণত হয়েছে। 54 বছরে আমরা কি অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। যদি তরুণদের ভিতরে এই স্বপ্ন বিরাজ করে, তারা দেশ কেমন করে করবে? মাননীয় স্পিকার, সিঙ্গাপুরের স্বপ্নবাজ নেতার নাম ছিল লি ইউকুয়ান ইউ। মালয়েশিয়ার স্বপ্নবাজ নেতার নাম ছিল মাহাতির মোহাম্মদ। সাউথ কোরিয়ার স্বপ্নবাজ নেতারা দেখিয়েছেন যে আমাদেরকে দাতা নয়, দান গ্রহীত নয়, দাতা হতে হবে। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই মাননীয় স্পিকার। খুব অল্প সময়ের জন্য একজন স্বপ্নবাজ নেতা আমরা পেয়েছিলাম, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি সারা বাংলাদেশের জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আয়তনে ছোট হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তাকে আল্লাহ বেশি দিন সময় দেয়নি। আজকে আমাদের আবার দরকার স্বপ্নবাজ নেতৃত্ব, যারা আমাদের তরুণদেরকে আবার স্বপ্ন দেখাবে। তাদের স্বপ্ন দেখাবে 50 বছর পর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় আমরা নিয়ে যাব যে শুধু আমাদের দেশের তরুণদেরকে শিক্ষিত করা নয়, সারা বিশ্বের তরুণদের শিক্ষা করার জন্য তারা বাংলাদেশকে বেছে নেবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এই স্বপ্ন দেখাতে হবে যে 50 বছর পর আমাদের শুধু দেশের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসা নয়, সারা আঞ্চলিক লোকদের মেডিকেল ট্যুরিজমের প্রাইম ডেস্টিনেশন হবে বাংলাদেশ। আমাদের প্রতিরক্ষা সেক্টরকে স্বপ্ন দেখাতে হবে 50 বছর পর শুধু আমাদের দেশের নিরাপত্তা নয়, যে বিশ্বের যেখানেই মানবতা আটকে উঠবে সেখানে আমাদের সেনাবাহিনী চলে যাবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এই স্বপ্নের অভাবে বাজেট। যদি আমরা স্বপ্ন দেখাতে চাই তাহলে আমাদের নেতৃবৃন্দকে শুধু কথার ফুল জুড়ে নয়, কাজে প্রমাণ করতে হবে তারা সবার আগে দেশকে প্রায়োরিটি দিচ্ছেন। এই স্বপ্ন দেখানোর জন্য, এই স্বপ্নবাদ নেতৃত্বের জন্য আমাদের সবার প্রয়োজন সকল কিছুর উপরে দেশকে বেছে নেওয়া। যেখানে আমার বিদেশের চিকিৎসা না করে আমি দেশের চিকিৎসা করাবো, যাই হোক সেই পরিণতি। আমার দেশের বাইরে অর্থ সম্পদ করার সুযোগ থাকলেও আমি দেশকে বেছে নেব আমার বিনিয়োগের জন্য। আমাদের দরকার এমন একটি নেতা যিনি কবি নজরুলের মতো বলবেন, কি আছো জওয়ান, হও ভগবান, হাঁকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গম গিরিকান্তর গুরু, দুস্তর পারা বার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের তরুণদের হুঁশিয়ার করে স্বপ্ন দেখার নেতৃত্বের অপেক্ষা আমাদের তরুণরা আছে। মাননীয় স্পিকার, যদি স্বপ্ন আমরা দেখাতে পারি, তারা পাহাড় অতিক্রম করবে, সমুদ্র পাড়ি দেবে, নির্দেশ দেওয়ার প্রয়োজন হবে না। তার প্রমাণ দেখতে চান? প্রমাণ দেখার জন্য সীমান্তর দিকে তাকান। আমাদের দেশপ্রেমিক জওয়ানদের পাশে আমাদের নিরস্ত্র জনতা জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দিচ্ছে, কেউ তাদের নির্দেশ দেয়নি, কেউ তাদের কোনো বেতন ভাতা দেয়নি। যদি আমরা তাদের অনুপ্রাণিত করতে পারি তাদের মধ্যে এমন প্রাণ সঞ্চালন হবে যে এই দেশ এই 54 বছর পর আরো 54 বছর পার হয়ে যাবে, কিন্তু ভাগ্য বদলাবে না। তার জন্য আমাদের জাতীয় স্বপ্ন দেখাতে হবে। মাননীয় স্পিকার, আমি আহ্বান জানাচ্ছি, এই 55 আমাদের এই বাজেট আগামী 1 অর্থ বছর চিন্তা করে আমরা করেছি, হয়তো 5 বছর, কিন্তু আমাদের দরকার 50 বছরের একটি মহাপরিকল্পনা এবং সবকিছু ব্যাপারে সেই স্বপ্নের প্রতিফলন আমাদের আনতে হবে। মাননীয় স্পিকার, আমি দায় স্বীকার করে নিচ্ছি, আমরা নেতৃত্ব, আমরা যে রাজনৈতিক নেতা আছি, আমরা আমাদের জীবনে তার পরিফলন হয়তো দেখাতে পারিনি। এই জন্য 82% তরুণ দেশের বাইরে জীবন করার স্বপ্ন দেখছে। আসুন সবার আগে আমরা নিজেরা পরিবর্তন হই। লি কুয়ান তার সিঙ্গাপুরে ক্লিন গভর্নমেন্ট নামে একটি আইডিয়া লঞ্চ করেছিলেন। উনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি দুর্নীতির প্রমাণ হিসেবে আইন পাশ করেছিলেন এবং নিজের মন্ত্রী পরিষদের বহু মন্ত্রীকে তিনি দুর্নীতির দ্বারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের দুর্নীতি দমন কমিশন কি কাজ করতে পারবে? মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ একটি দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত হলেন, তার জরুরি চিকিৎসা করা প্রয়োজন। মালয়েশিয়ান ডাক্তাররা বলল আপনাকে দেশের বাইরে যেতে হবে। উনি বললেন আমার এই চিকিৎসা দেশে করতে হলে কয়দিন সময় লাগবে? তারা বললো মিনিমাম 2 থেকে 3 বছর চলে যেতে পারে, এর মধ্যে আপনার স্বাস্থ্যের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি বলেছেন আমি 3 বছর অপেক্ষা করব, তারপরে দেশের বাইরে চিকিৎসা করব না। উনি দেশে 3 বছর অপেক্ষা করেছেন, সেই প্রযুক্তি দেশে নিয়ে এসছেন, সেই চিকিৎসার ব্যবস্থা করেছেন, তারপর তার অপারেশন দেশের মাটিতে হয়েছে। স্পিকার, এইসব কাজ কখনো অর্জন করা সম্ভব নয় যদি আমরা সেই স্বপ্ন না দেখাতে পারি। আমাদের আহ্বান করছে, আসুন আমরা স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি শুধু এই দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বের বুকে আমাদের মানুষ, আমাদের ছাত্র, আমাদের গ্রাজুয়েটদেরকে হায়ার করার জন্য ইন্টারন্যাশনাল জব মার্কেট লাইন ধরবে আমাদের দেশের দরজায়। আমাদের দেশে ব্যবসা করার জন্য এবং স্মুথ এন্ড স্ট্রিমলাইন্ড ইনভেস্টমেন্ট ওয়ে তৈরি করব। সিঙ্গাপুরে কেউ যদি ব্যবসা শুরু করতে চায়, মাত্র 3 কার্য দিবসে তিনি ব্যবসা শুরু করতে পারেন। আমাদের দেশে ব্যবসা শুরু করতে কয়দিন সময় লাগে? মাননীয় স্পিকার, সর্বশেষ আমি বলতে চাই, আমাদের এই দেশ মাটির নিচে যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, ভৌগোলিক ভাবে যে কৌশলগত অবস্থান আল্লাহ আমাদের দিয়ে রেখেছেন, আমাদের তরুণদের মধ্যে যে প্রতিভা আল্লাহ দিয়ে রেখেছেন, তার হক আমরা তখনই আদায় করব যখন সবকিছুর উপরে আমাদের দেশ
এবং দেশের মাটি এবং মৃত্যুর পর যে কঠিন জবাবদিহি আছে তার চিন্তা মাথায় নিয়ে আমাদের দেশের নায়করা দেশ পরিচালনা করতে শিখবেন, তখনই আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। মাননীয় স্পিকার, আসুন 50 বছরের স্বপ্ন দেখি, আমরা নিজেরা দেখি, আমাদের দলীয় কর্মীদের দেখাই, আমাদের জনগণকে দেখাই, সবাই মিলে করি নতুন বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।